রাজধানীতে দিনে দুপুরে পুলিশের সামনে যাত্রীবাহী বাস থেকে চলছে চাঁদা আদায়। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এসে জোর দখল করে বলে যে টাকা দেয়, এখান থেকে গাড়ি ঘুরতে হলে দিতে হবে। মালিকরা জানে, কিন্তু মালিকরা দেয় না, টাকাটা আমাদের ড্রাইভার স্টাফ থেকে দিতে হয়। নির্বিকার পুলিশ, অসহায় পরিবহন শ্রমিক। পুলিশে কি জানাবো, আমরা যে জায়গায় যাই সেই জায়গায় ঠেকা। 100 টাকা করে না দিলে চালাইতে দেবো না। পুলিশের সামনে নেয়। আমার ডিউটিকালীন এই ধরনের কোনো কিছু আমার নলেজে নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। আর অন্যান্য শীর্ষ সংবাদ। বান্দরবানের নাখাংছড়িতে চাকপাড়া বৌদ্ধ মন্দিরের ভিক্ষু মং শুকে গলা কেটে হত্যা। রাজশাহীতে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে জড়িত একজন শনাক্ত। খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি, কাউন্সিলে বললেন এরশাদ। চেয়ারম্যান ও কো চেয়ারম্যান অপরিবর্তিত রেখে নতুন কমিটি ঘোষণা। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহতের ঘটনায় দেশজুড়ে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি। গাজীপুরে স্কুল প্রাঙ্গণে পানির পাম্প বসানোর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু। জীবিত উদ্ধার, অপর শিশু গুরুতর অসুস্থ। এবং উন্নয়নের নামে রাজধানীতে একের পর এক কাটা পড়ছে গাছ। উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ, অতিষ্ঠ জনজীবন। পরিকল্পনার অভাবই দায়ী বলছেন পরিবেশবিদরা। রাজধানীর নীলক্ষেত মোড়ে পুলিশ বক্সের সামনেই দিনে দুপুরে চলছে চাঁদাবাজি। নানা ভয়ভীতি দেখিয়ে আজিমপুর বীরপুর রুটের যাত্রীবাহী বাস থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। পুলিশের নির্বিকার ভূমিকায় গত কয়েক বছর ধরে চলা এই উৎপাতে অতিষ্ঠ বাস শ্রমিকরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। রাজধানীর নীলক্ষেত মোড়, সময় সকাল 8:30। ট্রাফিক সিগন্যালে থামছে একের পর এক বাস। চেনামুখ হাত বাড়াতেই কোনো কথা ছাড়াই টাকা বের করে দিচ্ছেন চালকেরা। ঘণ্টা দুয়েকের মধ্যে দৃশ্যপটে আরও 3 জনের আগমন। কিন্তু তারা আসলে কারা, আর এই টাকা নেয়ার কারণই বাকি? কৌতূহল মেটাতে ক্যামেরা এগিয়ে যেতেই দৌড়ে পালায় টাকা আদায়কারী চক্র। পুরো ঘটনাটি নীলক্ষেত পুলিশ বক্সের ঠিক সামনে। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে যেন আকাশ থেকে পড়লেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। আমার ডিউটিকালীন এই ধরনের কোনো কিছু আমার নলেজে নেই। এই অবস্থায় ঘটনা পরিষ্কার হতে কথা হয় বাস চালকদের সঙ্গে। প্রথমে 30 টাকা, তারপরে বাড়তে বাড়তে এখন ওই 100 টাকা। কখনো পুলিশকে জানাইছেন? না, পুলিশে কি জানাবো, আমরা তো মনে করেন ঠেকা। আমরা যে জায়গায় যাই সেই জায়গায় ঠেকা। এসে জোর দখল করে বলে যে টাকা দেয়, দিতে হয়, এখান থেকে গাড়ি ঘুরতে হলে দিতে হবে। বলছে যে আর 100 টাকা করে না দিলে তোকে মারমো, তোকে গাড়ি চালাইতে দেবো না। পুলিশ জানে, পুলিশের সামনে নেয়। পরিবহন মালিকদের হিসেবে রাজধানীর অন্যতম ব্যস্ততম রাস্তা আজিমপুর মিরপুর সড়কে প্রতিদিন বিভিন্ন কোম্পানির কমপক্ষে 300 বাস চলাচল করে। নির্বিঘ্নে চলাচলের জন্য দিনে বাস প্রতি গুনতে হয় অন্তত 100 টাকা। আর এ টাকার পুরোটাই যায় বাস শ্রমিকদের পকেট থেকে। মালিকরা জানে, কিন্তু মালিকরা দেয় না, টাকাটা আমাদের ড্রাইভার স্টাফ থেকে দিতে হয়। এটা হলো আমাদের পক্ষ থেকে, এটা আর কি মালিক কাটে না। গত কয়েক বছর ধরে নিয়মিত চাঁদা দিয়ে আসলেও ভয়ে ক্যামেরার সামনে মূল হোতার নাম বলেননি কেউ। তবে বাস শ্রমিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে খোঁজ নিতে গিয়ে বের হয়ে আসে স্থানীয় সন্ত্রাসী কানা খোকার নাম। আমি তোরে বলি, শোন, তুই আমারে ফোন লাগাই দিবি, কোনো কুত্তার বাচ্চার কথা শুনবি না তুই। তোর গাড়ি কয়টা? না, আমি বলছিলাম যে এই জিনিসটাই বন্ধ রাখার জন্য আপাতত। কেন? তোরটা বন্ধ রাখতে পারি, এটা করতে পারো। এ ব্যাপারে কিছুই জানেন না দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চাঁদা তোলার ব্যাপারে যে জিনিসগুলো আছে, কমপ্লেন দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আপনার কাছে শুনলাম, আমি দেখি আমি খোঁজ খবর নেই। এ ধরনের অপরাধ বন্ধ না হলে ভাড়া নৈরাজ্য সহ পরিবহন খাতের অন্যান্য সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে না বলেও জানিয়েছেন বাস শ্রমিকরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
বান্দরবানের নাইখাংছড়িতে বৌদ্ধ মন্দিরে মংসু ইউ নামে এক ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে চাকপাড়া বৌদ্ধবিহারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে প্রতিদিনের মতো বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন প্রধান ভিক্ষু মংসু ইউ। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। সকালে জনাচাক নামের এক ভিক্ষু খাবার দিতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ। কারো সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। বান্দরবানের নাইখাংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান। লাশ আমরা পেলাম, ফেরার পরে লাশের প্রাথমিক কিছু কাজ আছে, করা, রিপোর্ট করা, কোন এভিডেন্স আছে কিনা আশেপাশে এইগুলো কালেক্ট করা, এর কোনো প্রাইমারি পর্যায়ে আছে। লাশ আমরা পর্যন্ত পোস্টমর্টমের জন্য পাঠাতে পারি নাই, কারণ তার ভিক্ষু তো, তাদের বড় ভিক্ষু আসবে, দেখবে, বড় মানুষ এসে দেখার পরে তারপর লাশ আমি পাঠাতে পারবো। তারপরে ইনভেস্টিগেশন কি হইতে পারে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। এই জন্য যে এখানে তো সংখ্যাগুরু না, বান্দরবনে তো তারা সংখ্যাগুরু এক নাম্বার। 2 নম্বর হলো একটা সন্ত্রাসী দল, যেটা জেএসএস এর সাথে তাদের দ্বন্দ্ব নাই, মানে বিদ্যুৎ সাথে বা বিশ্বাসগত কোনো দ্বন্দ্ব নাই। ওইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে তো পাহাড়ি টাকাটা এই পাহাড়িরা যেখানে ট্যাঙ্গর করছে সেখানে জমি নিয়ে একটা বিরোধ ছিল, এইটুকুই আপাতত আছে। এখন পর্যন্ত আটক হয়নি, অভিযান তো চলছে। রাজশাহীতে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে জড়িত একজনকে শনাক্ত করেছে পুলিশ। এদিকে অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগের উদ্যোগে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী সহ বিশ্ববিদ্যালয়ের আরও 3 শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এর আগে সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র শিক্ষক সুধী সমাবেশে যোগ দেয়। এতে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আসাদ, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে 22 দিন ধরে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি চলছে। তো এই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছিল যে এখানে যেন স্বরাষ্ট্রমন্ত্রী আসেন এবং এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি যেন আশ্বাস দিয়ে যান। তো এই দাবির প্রেক্ষিতে মূলত আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি এসেছেন, আসাদুজ্জামান খান কামাল, তার পাশাপাশি এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার পাশাপাশি এসেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাকর্মীরা সহ কিন্তু বাংলাদেশ ফেডারেশনের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এরই মধ্যে শিক্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় সেই জন্য কিন্তু আশ্বাস এর মধ্যে দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কথা বলেছেন এবং এখন শিক্ষামন্ত্রী বক্তব্য দিচ্ছেন। তিনিও বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষককে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ডগুলোর যেন শাস্তি হয় সেই জন্য তারা কিন্তু তৎপর রয়েছেন এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সেই তৎপর হওয়ার জন্য তারা বলছেন। তো পুলিশের পক্ষ থেকেও যেটি এখন পর্যন্ত বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তারা একজনকে শনাক্ত করতে পেরেছে, তবে তাকে এখনো তারা আটক করতে পারেনি। তাকে আটক করলে হয়তো এই হত্যাকাণ্ডের যে প্রকৃত রহস্য সেটি উদ্ঘাটন হবে এমনটি আশা করা হচ্ছে। তবে রেজাউল করিমের পরিবারের পক্ষ থেকে এখানে তার মেয়ে কথা বলেছেন, রেজওয়ানা হাসিন শতবী বলেছেন যে 22 দিন পার হয়ে যাওয়ার পরও তেমন কোনো অগ্রগতি না হয় তারা কিন্তু এক ধরনের হতাশায় ভুগছে। এই হতাশা
হতাশাকে যেন বড় করতে না দেয়, এই হতাশা যেন তারা দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেই জন্য কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া জরুরি। অন্তত বিশ্ববিদ্যালয়ে যদি এই শিক্ষক হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার করা না হয় তাহলে শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়বে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এই দাবিগুলোই মূলত তারা শিক্ষকদের করছেন। তো মূলত আজকে 1টার দিকে এই শিক্ষক সুধী সমাবেশ, ছাত্র শিক্ষক সুধী সমাবেশে যোগ দিয়েছেন এই 3 মন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। মূলত তাদের কাছে এই দাবিগুলো তারা বারবার তুলে ধরছেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে উপস্থিত আছেন এবং তাদের মূল্যবান বক্তব্য শুনছেন এবং তাদের তাদের কথা শুনে আশ্বস্ত হচ্ছেন। তো এই ছিল আসাদ আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিক হত্যাকাণ্ডের যে সুধী সমাবেশ চলছে তার সর্বশেষ। সাইফুর রহমান রকি শিক্ষক ছাত্র সুধী সমাবেশ সম্পর্কে। কক্সবাজারে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় হামলাকারীদের আটকের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, গতকাল ইয়াবা উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে উপজেলার নাজিরপাড়ায় যান 5 সংবাদকর্মী। সংবাদ সংগ্রহ করে ফেরার সময় তাদের উপর হামলা চালায় পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টো ও তার সহযোগীরা। এতে সময় সংবাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চিত্র সাংবাদিক মোহাম্মদ ফরাজ, 71 টেলিভিশনের চিত্র সাংবাদিক বাবু দাস এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিক ইসলাম লিপু, চিত্র সাংবাদিক মোহাম্মদ শরীফ আহত হন। প্রথমে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সুজাউদ্দিন রুবেল সহ 5 জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পাঁচ সাংবাদিকের উপর ইয়াবা সম্রাট ভুট্টো ও তার সহযোগীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মানববন্ধন থেকে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 11টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অবিলম্বে হামলাকারীদের বিচার করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সারা বাংলাদেশের সাংবাদিকরা নিরাপত্তাহীন। 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও মানুষ এই পর্যন্ত পক্ষে কোনো হত্যা প্রচেষ্টাকারী গ্রেপ্তারের খবর দেখতে পায় নাই। খুলনায় দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে মন্তব্য করেন তারা। যখনই তারা বস্তুনিষ্ঠ ও যথাযথভাবে সংবাদ পরিবেশন করতে যায় তখন তারা হামলার শিকার হয় এবং এটা নতুন কোনো ঘটনা নয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই মাদক বিক্রেতাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, তা না হলে সাংবাদিকরা আরো নির্যাতনের শিকার হবে। ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। আমাদের সাংবাদিক বন্ধুদের উপর ইয়াবা ব্যবসায়ীরা যে ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে, আহত করেছে, ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, সেই জন্য ময়মনসিংহের সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ। সাংবাদিক বন্ধুদের যারা আহত করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তি, গ্রেপ্তার আমরা চাই। আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই সরকার এই ব্যাপারে ত্বরিত একটি পদক্ষেপ নেবে। এছাড়া সিলেট, কুমিল্লা, মাদারীপুরেও ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সুধী সমাজের লোকজন অংশ নেন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় এক আনসার সদস্য নিহত ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাতনামা 35 জনকে আসামি করে একটি মামলা হয়েছে। গতরাতে এক আনসার সদস্য বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ক্যাম্পে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করতে পারেনি পুলিশ। আনসার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে ফেলে টেকনাফ শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাক। পরে তারা ক্যাম্পে থাকা আনসার সদস্যদের বেঁধে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এ সময় ক্যাম্প কমান্ডার আলী হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে রোহিঙ্গারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রোহিঙ্গারা ক্যাম্পে থাকা 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই আনসার ক্যাম্প ও আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাক থেকে আনসার সদস্যদের সরিয়ে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
গাজীপুরের সুকন্দিরবাগে পানির পাম্প বসানোর গর্তে পড়ে রোমানুল রহমান নামে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে অপর এক শিশুকে। শিশু সানি এখন সুস্থ আছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত শিশু হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্র। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় 2 বছর আগে স্কুলের পাশে পানির পাম্প স্থাপনের জন্য 5 ফুট গভীর একটি কূপ তৈরি করা হয়। সকালে ছুটি হওয়ার পর শিশুরা দৌড়ে চলে যাওয়ার সময় রোমানুল ও সানি গর্তের মধ্যে পড়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ তাদের উদ্ধার করে। পরে তাদের টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোমানুলকে মৃত ঘোষণা করেন। সানিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই ছেলেটা যখন গর্তের ভিতরে গেছে ও গেছে কাছে পরে ওর পায়ে ধরে বেলে ওই ছেলেটা টান দিছে তো ওই ছেলেটা তো নিচে ওই উপরে ও গর্তের ভিতরে গেছে। সাবমার্সিবল পাম্প বসানোর জন্য গর্ত করছিল, পরে বালি দিয়ে ডাইকা রাখছে, ডাইকা রাখার কারণে উপর থেকে দেখা যায় না। তো খেলারও তো অবস্থায় ছেলে দুইটা বুঝতে পারে না যে নিচে গর্ত আছে, ওই অবস্থায় আর কি পাশে নিচে পড়ে গেছে। আমরা বিল্ডিংটা ভাড়া নিয়েছি ওটা হলো জানুয়ারি থেকে, আর এটা ওই সাবমার্সিবলের যে গর্তটা ওটা তো অনেক আগে যেসব বিল্ডিং করছে তখন করা, কিন্তু এখন যে অবস্থায় ছিল ওটা অনেক সমান ছিল, বালু দিয়ে একবারে ভরাট করা ছিল। গতকাল বৃষ্টি হওয়ার কারণে হয়তো বালুটা দেবে গেছে। সাভারের হেমায়েতপুরে একটি কক্ষ থেকে 3 কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জন সহোদর বলে জানিয়েছে পুলিশ। সকালে একটি ডেইরি ফার্মের কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান গত রাত 11টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যায় জীবন নাসির ও তাদের মামাতো ভাই শাহাদাত। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাদেরকে ডাকতে যান জীবন ও নাসিরের মা নাসরিন আক্তার। এ সময় ঘরের মধ্যে তাদের 3 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাদেরকে সেখান থেকে মৃত উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। খাদ্যে বিষক্রিয়া অথবা বিষাক্ত কোনো পানীয় পানের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুপুরের সময় আরো থাকছে প্রিমিয়ার লিগে মাশরাফির সেঞ্চুরিতে কলাবাগান ক্রীড়া চক্রের 316 রানের বিশাল সংগ্রহ। জয়ের লক্ষ্যে ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির 8ম সম্মেলনে একথা বলেন তিনি বলেন, খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 84 জনের মৃত্যুর ঘটনাকে সামনে এনে এরশাদ বলেন, জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতি চায় না। সম্মেলনে পুনরায় এরশাদকে দলটির চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। এছাড়া সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী জিএম কাদের এবং দলটির মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় কাউন্সিল উপলক্ষে সারা দেশ থেকে দলটির সমর্থক ও নেতাকর্মীরা হাজির হন সম্মেলনস্থলে। নির্বাচনে 84 জনের প্রাণহানি হয়েছে। এ ধরনের নির্বাচন মানুষ গ্রহণ করে নাই। আমরা তাই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই। এই নির্বাচন মানুষ ভোটাররা ভোট দিতে যেতে চায় না। তারা মনে করে সেখানে গেলে নির্বাচন করতে গেলে জীবনের ঝুঁকি আছে। 84 জন মানুষ নিহত হয়েছে, এমন নির্বাচন পৃথিবীর কোথাও দেখিনি আমরা। এই নির্বাচন আগামী চলবে না। আমাদের উদ্দেশ্য হল নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার আমরা ক্ষমতা আসবো ইনশাল্লাহ। বিচার বিভাগ ও সংসদের মুখোমুখি অবস্থানের কারণে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হচ্ছে আপনারা কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আজকে যে অবস্থা আপনারা নিয়ে গেছেন দেশকে, গণতন্ত্রের লেশ মাত্র কোথাও নেই। আপনারা সম্পূর্ণভাবে এক দলীয় শাসন ব্যবস্থা ভিন্ন আঙ্গিকে চাপিয়ে দিয়েছেন জনগণের উপরে। নানা অজুহাতে যারা সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে তারা এদেশের নাগরিক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে পাকিস্তান ও তুরস্কের সাম্প্রতিক প্রতিক্রিয়ার বিষয়ে বিএনপির প্রতিবাদ না করাটা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। যারা সংখ্যালঘুদের জমি দখল করে, সংখ্যালঘুদের হামলা চালায়, নির্যাতন চালায়, তারা আমাদের কারোর লোক নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যখন যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা আমরা করেছি, আবারও চেষ্টা করব, করে যাচ্ছি আমরা। কম্বোডিয়ায় যখন বিচার হয়েছে বা অন্য যুদ্ধবন্দীদের বিচার, মানবতা বিরুদ্ধে বিচার হয়েছে, এইভাবে কেউ হস্তক্ষেপ করেছে বাইরে থেকে, পাকিস্তান বা তুরস্ক, তারা কিভাবে রিয়াক্ট করবে? আপনি বলতে পারেন পাকিস্তানের কাজ এই হস্তক্ষেপ করার অধিকার নাই, তুরস্কের এই অধিকার নাই, এই কথা বলতে পারেন তো? আপনাদের নেতা জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, এই প্রতিবাদ করতে অসুবিধা কি? আপনাদের কোনো অসুবিধা তো নাই। কেন আপনি এই কথা না বলে মোসাদের সাথে বৈঠক হয়েছেন এই ব্যাখ্যা দিচ্ছেন কেন? আমরা যদি পরস্পরকে পরিষ্কার না করতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু আমরা একসঙ্গে অনেক এগোতে পারবো না। মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা নিজামীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বাড়লেও সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিজামী ইস্যুতে তুরস্কের পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেন তারা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক সম্পর্কেও। সামিউল মুইদের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বুধবার আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এই ঘটনায় ইসলামাবাদ বিব্রতকর মন্তব্য করায় ঢাকায় কর্মরত পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে ডেকে করার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই ইস্যুতে বাংলাদেশের হাই কমিশনারকেও তলব করে পাকিস্তান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে একের পর এক পাল্টাপাল্টি বিবৃতি ও রাষ্ট্রদূত তলবের ঘটনায় ঢাকা ইসলামাবাদ সম্পর্কের মধ্যে টানাপোড়েন বেড়েছে। গণহত্যাকারী হিসেবে তাদের নিজেদেরও কিন্তু একটা ঐতিহাসিক দায় আছে, ফলে এই দায় থেকে তাদের মুক্ত হওয়া বা এই দায়টা তারা আন্তর্জাতিকভাবে কোথাও যেন সেই সুযোগটি না পায়, সেই কাজটি বাংলাদেশকে করতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসা পাকিস্তান বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার দেশটির সংসদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সহ অন্যান্য দেশের সামনে বিষয়টি তুলে ধরা হবে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাত্তার আজিজ। বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটিও যেমন বিশ্ব স্বীকৃতি আদায় করতে হবে, একই সঙ্গে এই দেশগুলো যে যুক্ত ছিল তাদেরকেও উন্মোচিত করা দরকার। এদিকে নিজামী ইস্যুতে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। এখানেও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। এর প্রভাব দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। আমাদের ইন্টারনাল একটা ব্যাপারে টার্কি হুট করে এরকম একটা ডিসিশন নিয়ে দেবে, আমি এটা বাংলাদেশ হিসেবে বিশ্বাস করতে চাই না। আমি চাই আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের শহরগুলোতে উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে গাছ। এতে গ্রীষ্মকালে তীব্র গরমে নগর জীবন হয়ে উঠছে অসহনীয়। নাগরিকদের অসচেতনতা, ভূমিদস্যুদের তৎপরতা ও সরকারের পরিকল্পনার অভাবই গাছ কেটে ফেলা হচ্ছে বলে দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহিন রহমান। এভাবেই উন্নয়নের নামে নগর জুড়ে কেটে ফেলা হচ্ছে পরিবেশ বন্ধু গাছ, গড়ে উঠছে বড় বড় অট্টালিকা। তাই ইট পাথরের চাপে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঢাকার সবুজ রূপ। কমছে অক্সিজেন, বাড়ছে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান। আরও বাড়ছে উষ্ণতা, কমছে বৃষ্টিপাতের পরিমাণও। ফলে নগর জীবন হয়ে পড়ছে দুর্বিষহ। একটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় 25% গাছ থাকার কথা থাকলেও ঢাকায় আছে 7%-এরও কম। কার্বন ডাইঅক্সাইডের যদি না থাকে সেটাও সমস্যা, আর তার বেশি থাকলেও সমস্যা। সে বাড়তি যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা গাছপালা শোষণ করে, ফলে পরিবেশের ব্যালেন্সটা সে রক্ষা করে। গরমের কারণে অনেকের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া থেকে ডিসেন্ট্রি হচ্ছে, আবার হিট স্ট্রোক হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের আয়তন 380 কিলোমিটার হলেও গাছের সংখ্যা কত তার নেই কোনো সঠিক পরিসংখ্যান। তবে ধারণা করা হয় 2 থেকে 3 লাখ গাছ আছে রাজধানীতে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এজন্য ভূমিদস্যু সহ সরকারের সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন পরিবেশবাদী সংগঠন পবা। যারা ভূমিদস্যু তারা বড় একটা কারণ গাছপালাগুলা কাটা। সরকারি প্রশাসন যন্ত্রে যারা আগে ছিল তারা নির্বিচারে তারা কিন্তু গাছপালা কাটছে, কোনো সময় রাস্তাঘাট তৈরি করার নামে, কোনো সময় সিকিউরিটির নামে। গুরুত্ব না বোঝার কারণে মানুষ নির্বিচারে গাছ কাটছে। তাই 21টি পার্ক, 12টি খেলার মাঠ ও 52টি সড়কে গাছ লাগানো সহ 2017 সালকে গ্রিন ঢাকা করার উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। 52টি আপনার প্রাইমারি রোড
এগুলোর মিডিয়ান ফুটপাতের পাশে গ্রিন করার জন্য আমাদের প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এগুলো আমাদের ড্রয়িং ডিজাইন স্টেজে রয়েছে। আপনার সামনে বর্ষা মৌসুমে আমরা এই গাছগুলো লাগানো শুরু করব। গুরুত্ব উপলব্ধি করে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি অফিস, আদালত, বাসা, ছাদ এবং ফাঁকা জায়গায়ও গাছ লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর। ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বের খেলায় ফতুল্লায় সেঞ্চুরি পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের সেঞ্চুরিতে কলাবাগান ক্রীড়া চক্র তোলে 316 রান। জবাবে এখন ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্য ম্যাচে মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের করা 254 রানের জবাবে ব্যাট করছে ক্রিকেট কোচিং স্কুল। এদিকে বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমির দেয়া 187 রানকে তাড়া করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় টস হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। ধীর গতিতে শুরু করেন দুই ওপেনার সাদমান এবং জসিমউদ্দিন। দলীয় 30 রানে সাদমান ফিরে গেলেও জিম্বাবুয়ান মাসাকাজ্জার সাথে জুটি গড়েন জসিমউদ্দিন। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে 101 রান। মাসাকাজ্জা আউট হলেও ব্যক্তিগত অর্ধশতক হাঁকান জসিমউদ্দিন। এরপর মিডল অর্ডারে তাসামুল হক এবং মেহরাব হোসেন জুনিয়র উইকেটে স্থায়ী না হলেও ব্যাটিংয়ে জ্বলে ওঠেন বোলার মাশরাফি। শেখ জামালের বোলারদের উপর রীতিমতো বুলডোজার চালান ব্যাট হাতে এদিন বিধ্বংসী কলাবাগান অধিনায়ক মাশরাফি। 11টি ছক্কা এবং 2-4-এ মাত্র 51 বলে 104 রানের অতিমানবীয় ইনিংস খেলেন ম্যাশ। মাশরাফির সেঞ্চুরিতে 316 রানের বড় সংগ্রহ পায় কলাবাগান। শেখ জামালের হয়ে সোহাগ গাজী এবং মাহমুদুল্লাহ 2টি করে উইকেট নেন। 317 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল। এই মুহূর্তে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আছেন সহকর্মী রায়হান মাসুদ। খেলার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মাসুদ। মামুন, ফতুল্লায় কিন্তু কিছুক্ষণ আগেও খেকশিয়ালের বৃষ্টির মতো সামান্য একটু রোদ সহ বৃষ্টি হয়েছিল, যার ফলে খেলা আপাতত বন্ধ আছে খানিকক্ষণের জন্য। তবে আমরা খেলার সর্বশেষ যে অবস্থা আমরা জানাতে পারি, শেখ জামালের রান 16 ওভারে 85 রান এবং 3টি উইকেট তাদের পড়ে গেছে। তাই যদি খেলা পরবর্তীতে না গড়ায় বা ডাকওয়ার্ড লিউজ পদ্ধতি যদি এখানে অবলম্বন করা হয়, সেক্ষেত্রে হয়তো শেখ জামাল খানিকটা পিছিয়ে থাকবে, কারণ 317 রানের টার্গেট এবং তাদের 3টি উইকেট পড়ে গেছে। এবং বৃষ্টি আইনে আমরা জানি যে সাধারণত উইকেট যাদের বেশি পড়ে তারা একটু বিপাকে পড়ে শেষের দিকে। উইকেট পড়ার কারণে হয়তো মোট রান রেটের যে গড়, সেই গড়টিতে তাদেরকে হয়তো পরাজিত দল হিসেবে ঘোষণা দেওয়া হয়। তবে শুরু থেকে আমরা যা দেখছি, একদম প্রথম থেকে ম্যাচটি কিন্তু পুরোপুরি মাশরাফি বয় হয়ে আছে। একদম ম্যাচের প্রথম থেকে যদি দেখি আমরা, হ্যামিল্টন মাসাকাজ্জার 35 বা তাসামুল হকের 34-33 রানের মতো কিছু ইনিংস ছাড়া এরপর কিন্তু মাশরাফি ঝড়ে মাত্র 48টি বলে তিনি সেঞ্চুরি করেছেন। মাশরাফি 11টি ছক্কার মাধ্যমে সেই ঝড়ের ফলে কিন্তু মোটামুটি 316 রানের একটি পুঁজি পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র, যারা কিনা গত 4 ম্যাচে খুব বেশি ভালো করতে পারেনি। এই ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে 5টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে মাশরাফির দল, যা কিনা সম্পূর্ণ অপ্রত্যাশিত। কলাবাগান ক্রীড়া চক্র এই দলটি গড়া হয়েছিল বেশ অভিজ্ঞদের নিয়ে। আব্দুর রাজ্জাক, মাশরাফির মতো তারকা ক্রিকেটাররা যারা বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন, তাদের নিয়ে এই দলটি গড়া হয়েছিল। কিন্তু সেই দল প্রত্যাশিত ফল না পাওয়ায় কিন্তু খানিকটা মনক্ষুণ্ণ ছিল ক্লাব কর্মকর্তারা। মাশরাফি কিন্তু তার যে নিজের কাজ, তার বোলিংটা ঠিক মতো করছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না দলের জয়ে। আজ কিন্তু তিনি ব্যাট হাতেও নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে অলরাউন্ডার মাশরাফি, সেই অলরাউন্ডার মাশরাফিকে আমরা বহুদিন পর আজ আমরা ফতুল্লায় দেখলাম। তবে এখন শেখ জামাল ক্রিকেট দলের জন্য কিন্তু জয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 5 ম্যাচে তারা পেয়েছে 3টি জয়। এই 3টি জয়ের পর যদি আরো একটি জয় পায়, তাদের জন্য হয়তো এই 6 ম্যাচে 4 জয়ের সুপার লিগ অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে। সেদিক দিয়ে আবার কলাবাগানের জন্য জয়টি আরো গুরুত্বপূর্ণ। তাদের জন্য ম্যাচটি অবশ্যই ডু অর ডাই ক্যাটাগরির, কারণ এই ম্যাচটি হারলেই তাদের জন্য পরবর্তী ম্যাচগুলোর সমীকরণ আরো কঠিন হয়ে যাবে। মামুন। দর্শক, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হান মাসুদ, জানাচ্ছিলেন কলাবাগান ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তার খবরাখবর। জামালপুরে প্রচন্ড খরায় বাগানের গাছেই পুড়ে গেছে অধিকাংশ লিচু। এতে পাইকারদের লিচুর প্রতি আগ্রহ কমে যাওয়ার বাম্পার ফলনের পরেও দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। তবে চামড়া ফেটে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন জেলার কৃষি কর্মকর্তা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরের নান্দিনা, গোপালপুর, রাঙ্গামাটিয়া, ডেঙ্গারগড়, গোদাশিমলা সহ 6 উপজেলায় সুস্বাদু মঙ্গলবাড়ি, বোম্বাই ও মুজাফফরি জাতের লিচু পাওয়া যায়। এখানকার লিচু ফরমালিন মুক্ত ও বিষ প্রয়োগ ছাড়া হয় চাহিদা ভালো, আর অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই এলাকার কৃষকদেরও প্রথম পছন্দ লিচু।
তবে এবছর প্রাকৃতিক দুর্যোগ ও পাইকারদের চাহিদা কম থাকায় লিচুর দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা। মুকুলের সময় বাগালগুনা কিনে নিছি, কিনে নেওয়ার পরে আমগরে মুকুলগুলো কুয়াশায় নষ্ট হয়ে গেছে। যে টাকা খরচ করে করছে এটা তোলা কঠিন হবো, উঠবো না। সবকিছু যায় সাইরেও দেখা যাইতেছে এখন যা আছে লিচু, যদি কিছু পাইকের পত্র বেশি হইতো তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হইতো। এদিকে প্রচন্ড খরায় লিচুর খোসা জ্বলে গেলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। যে পরিমাণে লিচু উৎপাদিত হবে তা এই সামান্য ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাছাড়া কৃষকদেরকে এই হিট স্ট্রোক থেকে লিচুর বাগানকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে। জামালপুরে 300 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, জামালপুর। নগরীর গণপরিবহন সংকট ও যানজট নিরসনে বাস ও মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং 10 বছরের পুরনো বাস আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। পাশাপাশি সিএনজির উপর চাপ কমানো ও পরিবেশ দূষণ রোধে আগামী বাজেটে আবারও নতুন প্রযুক্তির রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুবিধা চেয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। যানজট ও মানসম্মত গণপরিবহনের সংকটে নগর জীবনে গাড়ি এখন আর বিলাসবহুল নয়, বরং একটি প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা জানান, বিভিন্ন দেশের সরকার পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী গাড়ি ব্যবহারে ভর্তুকি দিলেও এইচএস কোড জটিলতায় দেশে এই ধরনের গাড়ি আমদানি সম্ভব হচ্ছে না। অথচ আগামী কয়েক বছর পর রিকন্ডিশন গাড়ির প্রধান বাজার জাপানে হাইব্রিড ছাড়া অন্য গাড়ি উৎপাদন হবে না। তাই রিকন্ডিশন হাইব্রিড গাড়ির দাম ক্রেতাদের নাগালে রাখতে আগামী বাজেটে শুল্ক ছাড়ে এই গাড়ি আমদানির সুবিধা চায় বারভিটা। ছোট গাড়ি বলেন আর বড় গাড়ি বলেন সব কিন্তু হাইব্রিডে চলে আসছে, বিকজ ফুয়েল ইকোনমি এন্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমি মনে করি এই বাজেটে আর কোনো সুযোগ নেই হাইব্রিড গাড়ি বন্ধ করে রাখা। 25% অবচয় সুবিধা দিয়ে তারপরে আমাদের যেরকম ইয়ারওয়াইজ ডিপ্রিসিয়েশন আছে আমরা চাচ্ছি সেটাই করে দিতে। এদিকে নগরীর গণপরিবহন সংকট ও যানজট নিরসনে বাস ও মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং 10 বছরের পুরনো বাস আমদানির সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গণপরিবহনে ব্যবহারের যে মাইক্রোবাস, এটি 12 সিট 15 সিটের মাইক্রোবাসগুলো, এটি কিন্তু কেউ প্রাইভেট ব্যবহারের জন্য ব্যবহার করে না। কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটি প্রতিষ্ঠানে স্টাফ বাস হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। এতে ছোট গাড়ির ব্যবহার কমতেছিল, সম্প্রতি 30% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। গণপরিবহন গাড়ির উপর থেকে যেন সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়। এছাড়া শুল্ক জটিলতা নিরসনে গাড়ির ক্রয় মূল্যের ওপর অবচয় সুবিধা ও মুদ্রার বিনিময় হার বিবেচনায় শুল্ক নির্ধারণের দাবি এ খাতের ব্যবসায়ীদের। মুদ্রার বিনিময় হারের কারণে এখানে হচ্ছে কি আমাদের ভ্যালুটা যেটা ধরে সেটা একটা কিছুটা উদ্ভট। যে দামে কিনছেন সেটা নিচ্ছে না, নিচ্ছে কি ওই গাড়িটা যে সনের তৈরি সেই সনের নতুন দাম জাপানি মুদ্রায়। আপনি আমদানি করছেন ডলারে, সে জাপানি মুদ্রা নিচ্ছে 2000 মনে করেন যে 11 সালে, 2016 সালে আমদানি করছেন তখনকার বিনিময় হার ধরছে। এটাও কিন্তু সাংঘর্ষিক। বর্তমানে গণপরিবহন ছাড়া বিভিন্ন ধরনের গাড়ি আমদানির ক্ষেত্রে সর্বনিম্ন 131% ও সর্বোচ্চ 840% শুল্ক দিতে হয়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সিলেটে একের পর এক নতুন কলেজ গড়ে উঠলেও শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে সংশয়। এতে প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা পড়েন দুশ্চিন্তায়। শিক্ষাবিদরা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্য থাকার কারণে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে না। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। এসএসসি পরীক্ষায় এবার সিলেট বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2266 জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগেরই 2100-র মতো। একাদশ বিজ্ঞান শ্রেণীতে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের প্রথম পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে আসন সংখ্যা 300, আর ছাত্রীদের পছন্দের কলেজ সিলেট সরকারি মহিলা কলেজের আসন 350। এছাড়া সিলেট সরকারি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। টেনশন হালকা হালকা সবাই আছে, তারপরও ইনশাআল্লাহ আমার যতদূর মনে হয় ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবো। একটা ট্রেন্ড আমাদের আছে যে আমি ওই কলেজেই ভর্তি হব,
এই কলেজে ভর্তি হতে গেলে তো আমার 300 সিট এমসি কলেজে, এরপরে বাকিগুলো তো এখানে ভর্তি হতে হবে, তাদেরকে কোথাও না কোথাও যেতে হবে। সিলেট অঞ্চলে উচ্চশিক্ষা প্রসারে 1892 সালে প্রথম স্থাপিত হয় মুরারিচাঁদ কলেজ। এরপর 2015 সাল পর্যন্ত 284টি কলেজ স্থাপিত হয়। কিন্তু নতুন নতুন কলেজ স্থাপিত হলেও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ম্যাক্সিমাম কলেজ কিন্তু কলেজের স্কুলগুলো কলেজের বাদরে দিচ্ছে। এখানে আমাদের শিক্ষক স্বল্পতা আছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় পার্ট টাইম টিচার অথবা স্কুলের টিচার দেওয়া এরা কলেজের কার্যক্রম পরিচালনা করে। তবে এই শিক্ষাবিদের মতে বাণিজ্যিক লক্ষ্যকে সামনে নিয়ে নতুন কলেজগুলো স্থাপিত হয়েছে। মালিকরা বিজনেসের প্রতি নজরটা বেশি দেয়, আর ওইখানে কোয়ালিটি সম্পূর্ণ শিক্ষক রিক্রুটমেন্ট তেমন হয় না, যার জন্য ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় কলেজের সংখ্যা 284। এই কলেজগুলোর আসন সংখ্যা 1,20,165। কিন্তু শিক্ষার্থীদের পছন্দের মানসম্পন্ন 3টি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 920। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দুপুরে সব আরো থাকছে। রাজশাহীতে বিভিন্ন স্কুলের মাঠ দখল করে বসছে হাট, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ, বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। শিক্ষা সংক্রান্ত নানা সুবিধা বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে 2 বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে বাংলাদেশের 20 জন মেধাবী ছাত্রীর পড়াশোনার খরচ বহন করবে ভারতের বিশ্ববিদ্যালয়টি। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা সংক্রান্ত এই চুক্তির ফলে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে বলে অভিমত ব্যক্ত করেন। রাজশাহীতে বিভিন্ন স্কুলের মাঠ দখল করে নিয়মিত বসছে হাট। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নানামুখী সমস্যায় পড়ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করার পরেও মেলেনি কোনো সমাধান। হাটের ইজারাদার বলছেন, নিয়ম মেনেই স্কুল মাঠে হাট বসিয়েছেন তারা। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর উপজেলাগুলোতে স্কুল মাঠে বসছে হাট, সপ্তাহে 2 থেকে 3 বার। আবার কোথাও কোথাও স্কুলের সামনে তাঁবু টাঙিয়ে দোকানিরা বসছেন প্রতিদিন। হাটের মালামাল রাখা হচ্ছে স্কুল আঙিনা ও বারান্দাতে। সবজির দোকানের পাশাপাশি ক্লাসের পাশেই বসছে লোহা পেটানো কামারের দোকান, সাথে খুচরা ও পাইকার ক্রেতাদের হইচইয়ের পাশাপাশি আছে হকারের উচ্চস্বরে মাইক বাজানোর ধুম। আর তা চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সমস্যার কথা জানিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না। হাট বসলে আমরা খেলতে পারি না, ক্লাসে হাতুড়ি পিটার শব্দ হয়, নিয়মিত ছেলেমেয়েরা আসতে সমস্যা হয়, অনেক জ্যাম বাঁধে, তারা খেলার কোনো সুযোগ পায় না। ক্লাস নিতে গেলে আমাদের অনেক জোরে বলতে হয় কথাগুলা, বাচ্চারা শুনতে পায় না ঠিক মতো। আমরা টিউনকে জানাইছি, হাট কমিটিকে জানাইছি, চেয়ারম্যানকে জানাইছি। তবে ইজারাদারদের দাবি কোনো অনিয়ম করে নয়, বরং সরকারি নিয়ম মেনেই হাট বসিয়েছেন তারা। না কোনো এখানে সমস্যা হলে তো আমরা বলবে কোনো সমস্যা হয় না। এখানে হাট বসালে স্কুলের জন্য কোনো ক্ষতি হয় না। অবশ্য অভিযোগ পেলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রদান করার জন্যই, সেখানে ব্যবসায়িক কোনো কার্যক্রম হোক এটা তো কারোই কাম্য নয়। যদি অভিযোগ আসে আমরা প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেটা নেব, যাতে কোনো ক্রমেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। উপজেলা শিক্ষক সমিতিগুলোর দেয়া তথ্য মতে রাজশাহীর 9টি উপজেলার 12টি স্কুলের এই অবস্থা, যার অধিকাংশই প্রাথমিক স্কুল। এসব স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 6000। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সন্ত্রাস ও চরমপন্থী দমনে করণীয় বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে আলোচনা আয়োজনে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে নয়াদিল্লির পাশে থাকারও ঘোষণা দিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্রেইগ হল। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সন্ত্রাস ও জঙ্গিবাদকে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ক্রেইগ হল।
স্প্যানিশ লিগের খবর। আর মাত্র এক ম্যাচের অপেক্ষা, এরপরই জানা যাবে কার হাতে উঠবে লা লিগার এবারের আসরের শিরোপা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সেই দৌড়ে ছিটকে গেলেও টিকে আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এবার সেই বাঁচা মরার লড়াইয়ে গ্রানাদার বিপক্ষে বার্সা ও দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচ দুটি শুরু হবে আজ রাত 9টায়। এদিকে রাত 11:30টায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে গেল ম্যাচের হার শিরোপা দৌড় থেকে ছিটকে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। তাই এককভাবে 88 পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার জন্য পথটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শিরোপা ধরে রাখার। কিন্তু মাত্র 1 পয়েন্ট কম নিয়ে কাতালানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তাই শিরোপা ধরে রাখতে হলে বার্সার যেমন শেষ ম্যাচটিতে জিততেই হবে, তেমনি রিয়াল মাদ্রিদও চাইবে কাতালানদের হারের সাথে সাথে নিজেদের জয় তুলে নিতে, কারণ শিরোপাটা যে চাই তাদেরও। চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। তবে গেল মাসে পরপর 3 ম্যাচে হেরে যাওয়ায় শিরোপার স্বপ্ন অনেকটা চ্যালেঞ্জিং হলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর 4 ম্যাচে জয় তুলে নেয় তারা। এবার লিগ শিরোপা নিশ্চিত করার শেষ ম্যাচে গ্রানাদার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে লুই এনরিকের দল, যাদের বিপক্ষে লিগের শেষ 17 ম্যাচের 15টিতে জয় পেয়েছে বার্সা। আর গ্রানাদার মাঠে স্বাগতিকদের বিপক্ষে শেষ 8 ম্যাচে 6টিতে জিতেছে অতিথিরা। তাই দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় মেসি, নেইমার ও সুয়ারেজ শক্ত আক্রমণ ভাগ নিয়ে এ ম্যাচে জয় তুলে নিজেদের 24তম লিগ শিরোপা উদযাপন করতে চাইবে কাতালানরা। এদিকে সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তেমনি অন্যদিকে দেপোর্তিভোকে হারিয়ে 2011-12 মৌসুমের পর আবারও শিরোপা পুনরুদ্ধার করতে চাইবে রিয়াল। অন্যদিকে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে সেল্টা ভিগোর। কিন্তু সামনেই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থাকায় লিগের শেষ ম্যাচটিকে তার প্রস্তুতি হিসেবেই মনে করছেন কোচ দিয়েগো সিমিওনে। ইনজুরি কাটিয়ে 5 মাস পর দলে ফিরছেন থিয়াগো। এছাড়া গ্রিজম্যান, ফার্নান্দো তোরেসরাও আছেন দুর্দান্ত ফর্মে। তাই দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে রোজি ব্লাঙ্কোসরা। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বান্দরবানের নাখানছড়িতে চাকপাড়া বৌদ্ধ মন্দিরের ভিক্ষু মংসুকে গলা কেটে হত্যা। রাজশাহীতে অধ্যাপক রেজাউল হত্যা মামলায় তদন্তে অগ্রগতি হয়েছে, জানালেন আইজিপি। খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি। কাউন্সিলে বললেন এরশাদ। চেয়ারম্যান ও সিনিয়র কো চেয়ারম্যান অপরিবর্তিত রেখে নতুন কমিটি ঘোষণা। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় 5 সাংবাদিক আহতের ঘটনায় দেশ জুড়ে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি। রাজধানীতে দিনে দুপুরে পুলিশের সামনে যাত্রীবাহী বাস থেকে চলছে চাঁদা আদায়। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অসহায় পরিবহন শ্রমিক। এবং গাজীপুরে স্কুল প্রাঙ্গণে পানির পাম্প বসানোর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু। জীবিত উদ্ধার অপর শিশু গুরুতর অসুস্থ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।